প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমরা আলোচনা করব রিট মামলা বা রিট পিটিশন নিয়ে। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংবিধানের 102 অনুচ্ছেদে রিট মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। সংবিধানের 3য় ভাগে যে মৌলিক অধিকারগুলো রয়েছে এগুলো প্রয়োগের জন্য রিট মামলা দায়ের করা হয়ে থাকে সাধারণত। তাছাড়াও নির্বাহী বিভাগের কোনো কার্য বেআইনি বা অবৈধ হলে সেটিও রিট মামলা দায়ের করে প্রতিকার পাওয়া সম্ভব রয়েছে। আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূর। ব্যারিস্টার সানাউল্লাহ, প্রথমেই জানতে চাচ্ছি যে রিটের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে, যে আমাদের দেশে যে সংবিধানের 102 অনুচ্ছেদে যে রিটের কথা বলা হয়েছে এটি কিভাবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। যদি রিটের ইতিহাসটা দেখতে চাই তাহলে রিট শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আদেশ। এটা হচ্ছে আদেশ বলতে বোঝাচ্ছে যে অর্থাৎ আদালতের জারিকৃত আদেশ যেটাকে বলে। আমরা জানি যে আমরা কলোনিয়াল সিস্টেমে ছিলাম, আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছে এবং সারা পৃথিবী কম বেশি ব্রিটিশদের দ্বারা শাসিত হয়। সো আমাদের আইনগুলো ম্যাক্সিমাম ব্রিটিশ আইন থেকে আসা। সো গ্রেট ব্রিটেনে আসলে রিট কনসেপ্টটা তৈরি, যেটি আমরা জুডিশিয়াল রিভিউ বলে থাকি সাধারণত যুক্তরাজ্যে। গ্রেট ব্রিটেন আমরা এখন বলে থাকি জুডিশিয়াল রিভিউ। এই রিটের মাধ্যমে সাধারণত আদালত কি বিষয়গুলো নির্ণয় করে থাকে? রিটের মাধ্যমে আসলে নাগরিকের অধিকার, যেটা ফান্ডামেন্টাল রাইটস, এটা আর্টিকেল 102-তে নিশ্চিত করা হয়েছে, সেই নাগরিকের অধিকারটা নিশ্চিত করার চেষ্টা করা হয় রিটের মাধ্যমে। প্লাস সরকার বা গভর্নমেন্ট অফিসিয়ালস বা সরকার অন্য সংস্থাগুলো যদি কোনো কাজ করে যেটা আলট্রা ভাইরাস, অর্থাৎ তাদের ক্ষমতার বাইরে যদি খুব বহির্ভূতভাবে কোনো কাজ করে, সেটাকে চ্যালেঞ্জ করার মাধ্যম হচ্ছে রিট। সংবিধানের 102 অনুচ্ছেদের কথা আপনি বললেন। 102 অনুচ্ছেদে কি বলা হয়েছে বা কিভাবে বা কয় ধরনের রিট হতে পারে? সংবিধানের 102 অনুচ্ছেদের দুইটা অংশ। 102 আর্টিকেলের আবার অনুচ্ছেদ 1 আছে এবং 102-এর 2 আছে। 102-এর আর্টিকেল সাব আর্টিকেল 1 যেটা 102-এর 1 যেটাকে বলা হয়, সেখানে দ্যাট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ক্লিয়ার। সেখানে বলা আছে যে রাষ্ট্রের যদি কোনো নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটস হয়, সেই ক্ষেত্রে এগ্রিড পার্সন, অর্থাৎ যে নাগরিক সংক্ষুব্ধ হবে, সে সরাসরি মহামান্য হাইকোর্ট বিভাগে এসে রিট পিটিশন দায়ের করতে পারবে। আর আর্টিকেল 102-এর যে সাব আর্টিকেল 2 যেটা অর্থাৎ সংবিধান 102-এর যে 2, সেইটা হচ্ছে আপনার সেখানে 5 প্রকার রিটের কথা বলা হয়েছে। সেই 5 প্রকার রিটগুলোর ক্ষেত্রে কিছু শর্ত আছে, পূর্ব শর্ত আছে। সেই 5 প্রকার রিটগুলো হচ্ছে আপনার রিট অফ হ্যাবিয়াস কর্পাস, রিট অফ ম্যান্ডামাস, সার্সিওরারাই, কোয়ারেন্টো এবং হচ্ছে রিট অফ প্রহিবিশন। জি, আপনি 5 ধরনের যে রিটের কথা বললেন, প্রথমে খুব সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে সার্সিওরারাই বলতে আসলে আইনে কি বলা হয়েছে? সেটা হচ্ছে যে সরকারি কোনো কর্মকর্তা, কর্মচারী, আদালত বা ট্রাইব্যুনাল বা অন্য কোনো সংস্থা যদি এমন কোনো কাজ করে যে কাজটা আপনার তাদের পাওয়ারের বাইরে, আইন বহির্ভূত, অর্থাৎ তারা তাদের ক্ষমতার বাইরে কোনো কাজ করে যেটা তাদের আউট অফ জুরিসডিকশন, সেই ক্ষেত্রে সেটাকে চ্যালেঞ্জ করে আর্টিকেল 102-এর মাধ্যমে আমরা দ্বারস্থ হতে এবং প্রতিবাদ পাওয়ার চেষ্টা করতে পারি। আদালত সেক্ষেত্রে কি আদেশ বা নির্দেশনা দিতে পারে? আদালত সাধারণত যেহেতু সার্সিওরারাই, এটা হচ্ছে আপনার এটাও অনেকটা রিট অফ প্রহিবিশনের মতো, এটাও নিষেধাজ্ঞামূলক। এটা হচ্ছে অলরেডি কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে, অর্থাৎ যেটা আইন বহির্ভূতভাবে, সেটাকে বাতিল ঘোষণা করার জন্য বা নিষেধাজ্ঞা অবৈধ হিসেবে ঘোষণা করার সুযোগ রয়েছে, which is unlawful, সেটা বলার জন্য আপনার রিট অফ সার্সিওরারাই করা হয় আর কি। এই যে রিটের বিভিন্ন ধরন আপনি বললেন, এগুলো আসলে খুবই টেকনিক্যাল বিষয়। তবু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি হ্যাবিয়াস কর্পাস যেটা বললেন রিটের, এই হ্যাবিয়াস কর্পাস রিট সম্পর্কে জানতে চাচ্ছি। জি, হ্যাবিয়াস কর্পাস হ্যাভ ইউর বডি, অর্থাৎ যদি দেখা যায় যে রাষ্ট্রে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, অর্থাৎ রাইট টু লিবার্টি যেটা স্বাধীনতার যে অধিকারটা, সেটা যদি কোনো কারণে নষ্ট হয়, সেই ক্ষেত্রে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালস হতে পারে, সেটা কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, তারা যদি কাউকে অন্যায়ভাবে আটক করে, অর্থাৎ আমরা জানি যে কাউকে আটক করতে হলে আপনাকে তাকে 24 ঘন্টার ভিতরে নিকটস্থ আদালতে উপস্থাপন করতে হয়, প্রডিউস করতে হয়। সেই ক্ষেত্রে দেখা গেল যে তার আটকটা কোনো ধরনের লিগালি ভ্যালিড করা হয়নি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আদালতের মাধ্যমে আমরা হ্যাবিয়াস কর্পাস রিট ফাইল করে তাকে
উপস্থাপন করার জন্য, আদালতে উপস্থাপন করার জন্য আমরা রিট করতে পারি। সেটা আমরা প্রায়ই দেখি যে দেখা যায় যে আপনার বিভিন্ন আইন শৃঙ্খলা সংস্থা, আমরা যেটা গুম কনসেপ্টটা দেখেছি, এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখা যায় যে অনেক সময় উঠিয়ে নিয়ে যায়, কিন্তু তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি না। সেই ক্ষেত্রে আমরা রিটের মাধ্যমে, হেভিয়াস কর্পাস রিটের মাধ্যমে আদালতে শরণাপন্ন হই। এছাড়াও দেখা যায় যে অনেক সময় ডিভোর্সের যে ব্যাপারগুলো থাকে, স্বামী স্ত্রীর দেখা যায় যে ডিভোর্স হওয়ার পরে বাচ্চাকে বাবা বা মায়ের কাছে রাখা হয়, কোনো না কোনো পক্ষ আটক রাখার পরে দেখা যায় যে বাবা বা মা আদালতে শরণাপন্ন হন যে আমার সন্তানকে অবৈধভাবে আটক করা হয়েছে, তখন হেভিয়াস কর্পাস রিটের মাধ্যমে আদালত, টু হ্যাভ ইউর বডি ইন দ্য কোর্ট, ওই আদালতে উপস্থাপন করে তাকে আসলে প্রতিকার দেওয়ার চেষ্টা করা হয়। জি, যে কোনো ব্যক্তি কি রিট দায়ের করতে পারে, নাকি রিট দায়ের করার কোনো নির্ণায়ক আইনে বলা হয়েছে? আমরা জানি যে রিট আসছে জুডিশিয়াল রিভিউ কনসেপ্ট থেকে, অর্থাৎ আমরা জানি যে গ্রেট ব্রিটেন থেকে রিটের কনসেপ্ট, এবং এখন আমাদের দেশে রিট নামে আছে। আর্টিকেল 102 অফ দি কনস্টিটিউশন অফ দি পিপল রিপাবলিক অফ বাংলাদেশে যেটা বলা হয়েছে যে রিট দায়ের করার ক্ষেত্রে এগ্রিপ্ট শব্দটা ইউজ করা হয়েছে। এগ্রিপ্ট অর্থাৎ সংক্ষুব্ধ। এখন এই এগ্রিপ্ট কনসেপ্টটার আসলে ব্যাখ্যাটা একটু ওয়াইড, কারণ এগ্রিপ্ট বলতে সহজ ভাষায় যদি আমি বলি একদম সাবলীলভাবে, সেটা হচ্ছে যে ব্যক্তি এফেক্টেড হয় সরাসরি, তাকে আমরা এগ্রিপ্ট বলতে পারি। যে দেখা গেলো যে পাবলিক অফিসিয়ালসদের, সরকারি কোনো অথরিটির কোনো কাজের দ্বারা কোনো ব্যক্তি সরাসরি এফেক্টেড হলো, তাহলে সে সরাসরি রিট দায়ের করতে পারে আর্টিকেল 102 এর মাধ্যমে। এছাড়াও এগ্রিপ্ট পার্সন কনসেপ্টটাকে একটু ওয়াইড করা হয়েছে 1997 সালের দিকে, অর্থাৎ ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ কেসে এগ্রিপ্ট কনসেপ্টটাকে আরও ওয়াইডলি ইন্টারপ্রেট করা হয়। যেমন আপনার এই কেসটাতে ছিল হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল একটা ইস্যু নিয়ে রিট করা হয়, তো পরিবেশ নিয়ে এটা রিট করা হয়। সেইখানে যিনি রিট করেছিলেন উনি ছিলেন বেলার খুব সম্ভবত তৎকালীন সেক্রেটারি জেনারেল। তো উনি রিট করার পরে আদালত বলল যে আপনি যে রিট করলেন, আপনি এই ক্ষেত্রে আপনার স্ট্যান্ডিংটাকে, আপনি কেন রিট করবেন? আপনি ঘটনা হচ্ছে টাঙ্গাইলের, আপনি থাকেন ঢাকায়, তো আপনি কেন রিট করবেন? তখন উচ্চ আদালত একটা ডিরেকশন দিল, এরকম আদেশ ছিল এরকম যে যদি কোনো ব্যক্তি তার রাষ্ট্রের পুরো তার দেশের ভিতরে কোনো কিছুতে মনে করেন যে রাষ্ট্রীয় কোনো ইস্যুতে মনে করেন যে পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থ জড়িত আছে, সেক্ষেত্রে তিনিও রিট দায়ের করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে আইনে একটি শব্দ ব্যবহার করা হয় লোকাস স্ট্যান্ডাই, এটি সম্পর্কে জানতে চাচ্ছি। লোকাস স্ট্যান্ডাই মিনস হচ্ছে, আমি আগেই বলেছি যে অনেকগুলো শব্দ আমরা ল্যাটিন শব্দ ইউজ করি, বিকজ আমাদের লগুলো আসছে ব্রিটিশ থেকে। তা ব্রিটেনরা আবার ল ধার করেছে, রিট দায়ের করবেন তার অবশ্যই লোকাস স্ট্যান্ডাই থাকবে, তার অবশ্যই লোকাস স্ট্যান্ডাই থাকবে, সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। অর্থাৎ সাফিসিয়েন্ট ইন্টারেস্ট, অর্থাৎ তার স্ট্যান্ডিং থাকতে হবে, যে মানে ওই যে বিষয়ে উনি রিট দায়ের করছেন ওই বিষয়ে ওনার একটি সংশ্লিষ্টতা বা স্বার্থ থাকতে হবে। রাইট, ওনার ওই বিষয়টাতে উনি জড়িত কিনা কোনো না কোনোভাবে, অর্থাৎ উনি এফেক্টেড কিনা, ওনার কোনো স্বার্থ আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে ডক্টর মহিউদ্দিন ফারুক কেসে এই স্বার্থর বিষয়টাকে একটু ওয়াইডলি ইন্টারপ্রেট করলেন। রাষ্ট্রীয় যে কোনো ইস্যুতে যদি কোনো রাষ্ট্রের সচেতন নাগরিক মনে করে যে তার স্বার্থ জড়িত আছে, এবং সে যদি মনে করে যে পাবলিক জনস্বার্থে, অর্থাৎ আমরা জানি যে রিটায়ার নতুন ফোরাম চলে আসছে, সেটা PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থে যদি সে প্রয়োজন মনে করে। আমি জনস্বার্থে মামলার বিষয়ে আসছি, তার আগে জানতে চাচ্ছি যে রিটটা যেহেতু সাধারণত সরকারের বিরুদ্ধে করা হচ্ছে বা নির্বাহী বিভাগের বিরুদ্ধে করা হচ্ছে, সরকারের যে কোনো সংস্থার বিরুদ্ধে কি রিট করা যাবে, বা কোন কোন সংস্থার বিরুদ্ধে রিট করা যেতে পারে? জেনারেলি সরকারের যে কোনো সংস্থার বিরুদ্ধে আমরা রিট করে থাকি, তবে আমরা জানি যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেপারেশন অফ পাওয়ার নামক একটা কনসেপ্ট আছে। আমরা জানি যে একটা রাষ্ট্রের তিনটা বডি, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড আইন বিভাগ, যেগুলো পার্লামেন্ট বা লেজিসলেটিভ বডি। তো দেখা যায় সকল বিষয়ে যদি রিট করা হয় তাহলে সেপারেশন অফ পাওয়ারটা ভায়োলেট করার একটা সম্ভাবনা থেকে যায়, আর নাগরিকের সকল বিষয়ে হস্তক্ষেপ করলে সরকার দেশ পরিচালনা ব্যর্থ হবে। সেই ক্ষেত্রে ম্যাটার অফ হাই পলিসি যেটাকে বলা হয়, অর্থাৎ পলিসি ম্যাটারে সরকার একটা রাষ্ট্র পরিচালনা কীভাবে করবে, নুন চাল ডালের দাম কি হবে, একটা রাষ্ট্র পরিচালনা কীভাবে পরীক্ষা সিস্টেম নেবে, বা আদার যে পদ্ধতিগুলো, এগুলো সরকার যেটাকে তার রিসার্চ অ্যান্ড ইয়ের মাধ্যমে যেটাকে বেস্ট মনে করবে সেটাই করবে, সেটাকে জুডিশিয়ারির মাধ্যমে অর্থাৎ রিটের মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে না। সো এটাকে বলতেছে ওরা ম্যাটার অফ হাই পলিসি। এর বাইরেও অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এটা আমাদের সাংবিধানিকভাবে আছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কোনো ডিসিশনের, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কোনো ইস্যুতে রিট দায়ের করা যাবে না। যেটি হচ্ছে সরকারি চাকরির কোনো শর্ত বা নিয়োগ নিয়ে যদি কোনো বিষয় থাকে, সরকারি চাকরি বা চাকরির শর্ত বা নিয়োগ বা সরকারি চাকরির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, সেগুলো নিয়ে যদি কোনো ইস্যু দাঁড়ায়, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেতে হবে। সন্তোষ কুমার কেস এটা আরও ক্লিয়ার করে দেওয়া হয়। জি, আপনি জনস্বার্থে মামলার কথা বলছেন। জনস্বার্থে রিট পিটিশন দায়েরের বিষয়ে আইনে কি রয়েছে? আমরা প্রায়শই শুনে থাকি যে অনেক পরিবেশবাদী সংগঠনগুলো বা মানবাধিকার সংগঠনগুলো হাইকোর্টে জনস্বার্থে মামলা করছে। সাধারণত জনস্বার্থে মামলা বলতে আমরা বুঝি যে যেটি জনগণের পক্ষে, জনগণের স্বার্থ জড়িত, কিন্তু জনগণ এখানে কোর্টে আসতে পারছে না, তাদেরকে প্রতিনিধিত্ব করে একটি সংগঠন
তাদের পক্ষে মামলা করছে, এই মামলাগুলো কিভাবে দায়ের করা হয়ে থাকে? এটা আসলে মূলত এটা রিটেরই একটা ফোরাম, আলাদা একটা পার্ট বলা যেতে পারে, রিটেরই একটা অংশ। সেটা হচ্ছে যে আমরা জানি যে আর্টিকেল 102 অফ দি কনস্টিটিউশনে বলা হচ্ছে এগ্রিভ পার্সন। এখন দেখা যায় যে এই রাষ্ট্রের সকল এগ্রিভ পার্সনদের ইকুয়াল ফোটিং থাকে না, স্ট্যাটাসটা সেম থাকে না। অনেকেই দেখা যায় যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ইগনোরেন্ট, তারপরে দেখা যায় যে অনেকেই হচ্ছে আপনার আর্থিকভাবে সচ্ছল থাকে না অনেক বিষয় নিয়ে। তো এই ক্ষেত্রে রাষ্ট্রের বেশ কিছু রাষ্ট্রে দেখা যায় যে অনেক সচেতন নাগরিক যেটাকে বলে আমরা, যে যেমন ধরুন আইনজীবীরা প্লাস বিভিন্ন অর্গানাইজেশনসগুলো দেখা যায় যে মানবাধিকার সংস্থাগুলো দেখা যায়, বিভিন্ন মানবাধিকার সংস্থা, লয়ার্স বা আদার যারা হচ্ছে সচেতন নাগরিক, তারা কি করে এদের রাষ্ট্রের এই নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য, তাদের ফান্ডামেন্টাল রাইটস নিশ্চিত করার জন্যও অনেক সময় দেখা যায় যে আসতে পারে আদালতে, এবং সেটাও রিটের মাধ্যমে আসে 102-র মাধ্যমে। তবে এটাকে স্পেশালি বলা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। যে কেউ কি জনস্বার্থে রিট দায়ের করতে পারবে? আর সেই ক্ষেত্রে সে যদি দেখাইতে পারে, ডক্টর মহিউদ্দিন ফারুক কেসে আমি বললাম যে সে যদি দেখাইতে পারে যে তার পাবলিক ইন্টারেস্ট ইস্যুটা দেখাইতে পারে, সে রাষ্ট্রের নাগরিক, তাহলে আসতে পারে সে। জি, আপনি দীর্ঘদিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করছেন। সাধারণত কি কি বিষয়ে রিট দায়ের করা হয়ে থাকে? সাধারণত আমরা বিভিন্ন বিষয়তেই আসলে রিট হয়। আমরা ইতিমধ্যে বললাম যে আমরা যেটা দেখি যে প্র্যাকটিসে যেটা দেখি যে সাধারণত আমরা কিছুদিন আগে একটা রিট দায়ের করলাম হচ্ছে আপনার স্কুলের ম্যানেজিং কমিটির একটা ডিসিশনের বিরুদ্ধে, দেখা গেছে আমরা রিট ফোরামে আসছি। তো রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে রিট হয়, যেমন আমরা পিআইএল এর কথা বললাম। পিআইএল দেখা যাচ্ছে আপনার কম্পেনসেশন রিলেটেড রিট হচ্ছে ইদানিং। তারপরে আমরা দেখেছি যে ওই জিহাদ, শিশু জিহাদ একটা ম্যানহোলের ক্ষতিপূরণ চেয়ে মামলা করে, তারপরে গ্রিন লাইনের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয় এবং তারা কম্পেনসেট করা হয়, আদালতের মাধ্যমে কম্পেনসেশন পায়। তো বিভিন্ন ইস্যুতে রিট হতে পারে। সরকারি কোনো বডি বা সংস্থা যদি যে কাজটা করলো সেটা যে আল্ট্রাভাইরাস হয় এবং কেউ যদি সরাসরি এফেক্টেড হয়, তাহলে সে সেটাকে চ্যালেঞ্জ করে যে কোনো ইস্যুতে আসতে পারে। তবে সেই ক্ষেত্রে ফৌজদারি কোনো ইস্যুতে রিট করতে পারবে না, কারণ ফৌজদারি যেহেতু আলাদা এফিকেশিয়াস একটা রেমেডি আছে, অর্থাৎ 561 আছে, 561 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিজার, কোয়াশমেন্টের ইস্যু আছে, সেখানে আপনার রিট করার কোনো সুযোগ নাই। প্লাস আরেকটা কেস আছে এরকম, যে হচ্ছে কেসটা খুব সম্ভবত শামসুন নাহার সালাম ভার্সেস হচ্ছে ওয়াহিদুর রহমান। এই কেসটাতে আবার আপনার বলা স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে যেটা সাক্ষ্য প্রমাণের বিষয় বা ফ্যাকচুয়াল অ্যানালাইসিসের বিষয় আছে, সেই বিষয় নিয়ে রিট করা যাবে না। জি, আপনি অল্টারনেটিভ এফিকেশিয়াস রেমেডির কথা বলছেন, যে যদি যিনি রিট দায়ের করছেন তার যদি বিকল্প কোনো মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ থাকে, তাহলে রিট পিটিশন চলবে না। এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। জি, আমরা ইতিমধ্যে বললাম যে সংবিধানের 102 অনুচ্ছেদে রিটের কথা বলা হয়েছে। সেখানে বলা আছে যে ইফ নো এনি আদার অল্টারনেটিভ এফিকেশিয়াস রেমেডি ইজ অ্যাভেলেবল, এই শব্দটা আছে। তো অল্টারনেটিভ যদি রেমেডি আপনার অ্যাভেলেবল থাকে, তাহলে আপনি রিটে আসবেন না। একটি উদাহরণ যদি আপনি আমাদের দর্শকদের, ফর এক্সাম্পল, দেখা গেছে যে আপনি আদালতে আসতেছেন কোনো একটা ম্যাটার নিয়ে যেটা অলরেডি আপিল করার সুযোগ আছে, ওই পার্টিকুলার বডির কাছে আপিল করার সুযোগ আছে, তাহলে আপনি ওই ফোরাম আপিলে যাবেন। আপনি কেন সরাসরি হাইকোর্টের রিটের মাধ্যমে আসবেন? যদি দেখা যায় যে আপনি যে রেমেডিটা চাচ্ছেন সেটা অন্যভাবেও রেমেডিটা নেওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে হাইকোর্টে আসার মানে রিট ফোরামে রিটের আসার দরকার নেই। আরেকটা বিষয় বলি, এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। রেমেডি শব্দটার সাথে কিন্তু বলা হয়েছে যে এনি আদার অল্টারনেটিভ রেমেডিটা, এফিকেশিয়াস রেমেডিটার কথা একটা কথা বলা হচ্ছে ইকুয়ালি। সো ইকুয়াল কথাটা ইম্পর্টেন্ট, যে আমার যদি অন্য কোনো রেমেডি থাকে সেটা যদি ইকুয়াল এফিকেশিয়াস না হয়, অর্থাৎ আমি রিটে আসলে যে রেমেডিটা আমি পাবো, অল্টারনেটিভ আমার রেমেডি আছে বাট সেম লেভেলের রেমেডিটা হবে না, সেটা হয়তো আরও কঠিন হয়ে যাবে আমার জন্য রেমেডিটা পাওয়া। তাহলে সেটা অবশ্যই আমি রিট ফোরামে আসতে পারবো, কারণ ইকুয়াল এফিকেশিয়াস রেমেডি না হলে আমি অবশ্যই রিটে আসতে পারবো। আর যদি দেখা যায় সিমিলার ম্যাটারে আদার্স রেমেডি অ্যাভেলেবল, তাহলে আমাকে রিটে আসতে আমার সুযোগ নেই। জি, আমরা রিট পিটিশন দায়েরের পর আমরা প্রায় শুনি যে আদালত একটি রুল নিশি জারি করেছে। এই রুল নিশি বা রুল নাইসাই বলতে আইনে আসলে কি বলা হয়েছে, বা রুল বলতে কি বুঝি আমরা? আমরা বলি যে এটাকে প্রাথমিক আদেশ। আমরা জানি যে একটা রিট দায়ের করতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা রিট মোশন করি, অর্থাৎ রিট মোশন ফাইল করি। ফাইল করার পরে দেখা যায় যে আমি যে ব্যক্তি রিটটা দায়ের করলাম তাকে পিটিশনার বলা হয়, যাদের বিরুদ্ধে করা হয় রেসপন্ডেন্ট। সাধারণত আমরা জানি যে গভর্নমেন্ট অফিসিয়ালস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা আদার্স। তো আমরা যখন রিটটা দায়ের করি, রিট মোশন ফাইল করার পরে প্রাথমিকভাবে আদালত অর্থাৎ মহামান্য হাইকোর্ট বিভাগ যে আদেশটি প্রদান করেন সেটাকে আমরা রুল বলছি, আর রিটের ক্ষেত্রে এটা বলছি রুল নিশি বা রুল নাইসাই।
সো এটা আসলে একটা শোকজ নোটিস। এটা হচ্ছে ওই রেসপন্ডেন্টদেরকে অর্থাৎ বিবাদীদেরকে শোকজ করা হয় আদালতের মাধ্যমে যে আপনি কেন এই কাজটাকে, আপনি যে কাজটা করেছেন সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না বা কেন সেটা আনলফুল হবে না সেটা কারণ দর্শান, অর্থাৎ সেটা জবাব প্রদান করেন। এই যে প্রাথমিক যে আদেশটা এটাকে রুল নাইসাই বলা হয়ে থাকে। জি, একটি রিট পিটিশন দায়েরের পরে আদালত কি কোনো অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করতে পারে? ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন আদেশ আমরা বিভিন্ন মামলায় দেখেছি যে এছাড়া শুধু রিট ব্যতীত আমরা সিভিল বা ক্রিমিনাল আমরা ইন্টারিম অর্ডার চেয়ে থাকি। সো রিটের ক্ষেত্রে ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন আদেশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ দেখা যায় যে আমি যে ম্যাটারটা নিয়ে রিট করেছি সেইটার ডিসপোজ অফ হইতে অর্থাৎ নিষ্পত্তি হওয়ার জন্য যে সময়টা প্রয়োজন ততদিনে হয়তো পারে এই বিষয়টার গুরুত্ব নষ্ট হয়ে যেতে পারে, কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করি, আদালতে একটা ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন আদেশ চেতে পারি। স্টে অর্ডার সাধারণত আমরা চেয়ে থাকি, যেরকম ধরেন আমার বাড়িটা ভেঙে ফেলবে রাজুক, এখন যদি আমি শুধু রিট ফাইল করে বসে থাকি এবং সেটা শেষ হইতে যে সময়টা লাগবে ততদিন রাজুক যদি বাড়ি আমার ভেঙে ফেলে তাহলে আমার যে ক্ষতিটা হয়ে যাবে কম্পেনসেশন দিয়ে সেটা হয়তো ক্ষতিপূরণ করা পোষানো সম্ভব হবে না। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি আদালতের কাছ থেকে একটা স্টে অর্ডার বা স্থগিতাদেশ চাইতে পারি, যতদিন পর্যন্ত আমার এটা নিয়ে নিষ্পত্তি না হবে রিট ততদিন পর্যন্ত যেন সেটা বহাল থাকবে, বন্ধ থাকে কাজটি। জি, আর রিটে কোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ ছাড়া আর কি কি প্রতিকার দিতে পারে আদালত? রিটে বিভিন্ন প্রকার প্রতিকারী হয়। আমরা দেখি যে একটা রিটের মাধ্যমে কস্ট আমরা চাইতে পারি, তারপরে দেখা যায় যে বিভিন্ন বাধ্যতামূলক আদেশ চাইতে পারি, যেমন ম্যান্ডেটরি কোনো অর্ডার চাইতে পারি, যেমন আমার এই পার্টিকুলার কাজটা করতেই হবে। তারপরে দেখা যায় বিভিন্ন প্রোহিবিটরি অর্ডার যেতে পারি, নিষেধাজ্ঞামূলক, যে এটা যেহেতু করা হচ্ছে এই ওয়েতে করা হচ্ছে এটার জন্য সরকারকে বিরত থাকতে হবে, এই কাজটার জন্য ফার্দার করা না হয়। তাছাড়াও কম্পেনসেশন আমরা একটু আগেই বললাম যে কম্পেনসেশনটা এই কনসেপ্ট আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট রিসেন্টলি এটা ডেভেলপ করে। কম্পেনসেশন রিটের মাধ্যমে যে কম্পেনসেশন ক্ষতিপূরণ পাওয়ার যে সুযোগটা, এটা আসলে ইন্ডিয়ান আপনার সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় আমরা একটু করে বলেছিলাম একটু আগেই যে কম্পেনসেশনের বিষয়টা হচ্ছে যে দেখা গেলো যে সরকারি কোনো সংস্থার নেগলিজেন্স, অবহেলা বা তার কার্যে বিয়ন্ড পাওয়ারে যদি কোনো কিছু করে, আল্ট্রাভাইরাসলি কোনো কিছু করে বা লিজিটিমেট এক্সপেকটেশন ফুলফিল করতে জনগণের সে যদি ফেল করে থাকে, অর্থাৎ ক্ষমতা বহির্ভূতভাবে কোনো কাজ করে, সেটার কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতিটাকে কম্পেনসেট করার জন্য ক্ষতিপূরণ বাবদ যে আমরা প্রতিকারটা চাই সেটাই বলা হচ্ছে মূলত কম্পেনসেশনের চেয়ে রিট। এই ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছিলাম যে শিশু জিহাদ, একটা মাঠের ভেতরে একটা গর্ত বা ম্যানহোলের ঢাকনা খোলা ছিল সামথিং লাইক দ্যাট, ওখানে পড়ে যাওয়ার পরে আমরা দেখেছি মহামান্য হাইকোর্ট বিভাগ একটা মোটা অঙ্কের কম্পেনসেশন তার পরিবারকে পাইয়ে দেয়। এরপরে গ্রিন লাইনের একটা মামলা দেখেছিলাম, সেখানে গ্রিন লাইন পরিবহন অ্যাক্সিডেন্টের কারণে একটা পা কেটে যায় বোধহয় কোনো একজনের, তাকেও কম্পেনসেশন দেওয়া হয়। তো কম্পেনসেশন দেওয়ার টেন্ডেন্সিটা ডে বাই ডে বাড়ছে এবং মানুষের চাওয়ারও টেন্ডেন্সি বাড়ছে। সেক্ষেত্রে তবে কম্পেনসেশনের ক্ষেত্রে জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু গভর্নমেন্ট অফিসিয়ালস বা গভর্নমেন্ট বডির বিরুদ্ধে আমরা রিট ফাইল করি এবং কম্পেনসেশনটা গভর্নমেন্টের কাছ থেকে নেওয়া হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে, সেই ক্ষেত্রে এমনভাবে যেন সেটার জন্য মানে র্যান্ডম ইউজ না হয়। কারণ ক্ষতিপূরণের পরিমাণটা নির্ধারণ করা কি হাইকোর্ট তার রিট জুরিসডিকশনে করতে পারে? একটু ডিফিকাল্ট, যেহেতু ক্ষতিপূরণ এটা ডিপেন্ড করে ফ্যাকচুয়াল অ্যানালাইসিসের উপর, যে কোন পার্টিকুলার ইস্যুতে কতটুকু পরিমাণ হয়েছে ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে মানহানিমূলক ব্যাপারেও অনেকেই ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। সো এটা ডিপেন্ড করে হচ্ছে ফ্যাকচুয়াল অ্যানালাইসিসের উপর যে কোন ইস্যুতে কতটুকু লাগবে, সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশন। রিট সাধারণত মৌলিক অধিকার যদি খর্ব হয় সেক্ষেত্রে রিট দায়েরের সুযোগ রয়েছে। আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো রয়েছে এগুলোর বিষয়ে জানতে চাচ্ছি, এবং এই মৌলিক অধিকারগুলো থেকে যদি কোনো ব্যক্তি লঙ্ঘিত হয় মৌলিক অধিকারগুলো, সেক্ষেত্রে উনি কিভাবে রিট দায়ের করতে পারেন? আমাদের সংবিধানের তৃতীয় ভাগ অর্থাৎ পার্ট 3-তে মূলত মোটামুটি 15টা বোধ মৌলিক অধিকার কথা বলা হয়েছে, 17টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আমরা জানি যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, রাইট টু লাইফ, তারপর রাইট টু রিলিজিয়ন, তারপরে অ্যাসেম্বলি করার অধিকার, আদার্স যে নানান অধিকার আছে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। সেগুলো যদি কোনো একটা রাইটস ভায়োলেটস হয় সেক্ষেত্রে আমরা আর্টিকেল 102 এর মাধ্যমে সরাসরি মহামান্য হাইকোর্ট বিভাগে নিজে এসেও রিট করতে পারি। কারণ তবে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে অনেক যে মৌলিক অধিকার, যেমন টেলিফোনে আড়ি পাতা হয়েছে বা জোরপূর্বক একজন ব্যক্তিকে হয়তো বা
আটক করে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে, যেখানে সংবিধানে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে আটকের পর নির্যাতনের কোনো সুযোগ নেই। এই সব বিষয়ে তাহলে আদালতের কি হস্তক্ষেপের সুযোগ আছে? জি অবশ্যই, যেহেতু ফান্ডামেন্টাল রাইটসের ভিতরে পড়ছে, আর ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটস হলে তো অবশ্যই আপনার আমার আদালতের মাধ্যমেই আসলে এটা রেমেডি চাইতে হবে। আর আমরা জানি যে একটা কথা আছে লর্ড অ্যাক্টনের, পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। যেহেতু সরকার এক্সিকিউটিভ বডি, এদের হাতে একটা ক্ষমতার ব্যাপার থাকে, আর রাষ্ট্রের জনগণ হিসেবে তাদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে সরাসরি পাওয়া। সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে আইনের শাসন প্রতিষ্ঠায় রিটটি কতটুকু গুরুত্বপূর্ণ? রিট পিটিশন, আইনের শাসন প্রতিষ্ঠা অর্থাৎ রুল অফ ল এস্টাবলিশ করতে গেলে রিট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিকজ রিটের মাধ্যমে যেটা হয় যে রাষ্ট্রের তিনটা বডির, এক্সিকিউটিভ বডি, লেজিসলেটিভ বডি অ্যান্ড জুডিশিয়ারি, তিনটা বডির যে পাওয়ারটা সেপারেটেড পাওয়ার, সেটা যেন কেউ স্বেচ্ছাচারিতা অর্থাৎ আরবিট্রারিলি সেটা এক্সারসাইজ করতে না পারে। সেই জন্য রিট হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ এক্সিকিউটিভ বডি যদি তার ইচ্ছা মতো ক্ষমতা অপব্যবহার করতে চায় বা রাষ্ট্রের জনগণকে এফেক্টেড করে ফেলে সেটা দিয়ে, তাহলে সেইটা আদালতের মাধ্যমে তাদেরকে একটা জবাবদিহিতা, একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা তৈরি করার নামই হচ্ছে রিট। সুতরাং এটা রাষ্ট্রীয় কাঠামোকে স্টেবল রাখার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যারিস্টার সানাউল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ আপনাকে, এবং এটিএন বাংলাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।